দেখতে পাচ্ছেন সূর্যশেখর এখন কফি বানাচ্ছে আমাদের সবার জন্য। আমরা খুব ভালো কফি বানাইও, আমি বলেওছি এটা বানাবে। ততক্ষণ একটু দেখে নিন আমার রান্নাঘরে। মা খাওয়া হয় পড়াশোনার জন্য। হ্যাঁ বাবার কিন্তু অভিমান হচ্ছে। বাবার কাছেও খাই, কিন্তু এটাই আমার রাগ, এটা আমার রাগ। হ্যাঁ, ওইটাও আনবে না, ওর যেটা মনে হবে ও সেটাই আনবে। আর বিয়ের সিদ্ধান্ত নিলে মানে যখন প্রেম পর্ব চলছিল আর কি, বাড়ি থেকে মেনে নিয়েছিল দুজনে? আমাদের বন্ধুত্বটা সবাই, হ্যাঁ না সবাই খুব এটা ভালো করে মানে, কিন্তু তাও একবার দেখে নেয়, মানে লাইক ডিটেকটিভ মা বাইরে কাজ করছে কিন্তু খোঁজ নিয়ে নিচ্ছে। কিন্তু মামাম বোঝে না, মানে আমার মা বোঝে না যে ও যদি ও তো আরো বেশি বুদ্ধি রাখে। মায়ের পায়ের চটির শব্দ মানে ফোনটা ওখানে, বইটা এরকম আমি ধরে ফেলি। দুটো কোম্পানিতে ছিলাম, লাস্ট একটা আইটি কোম্পানিতে ছিলাম। সেখানে করতে করতে আমার মানে চাকরি করতে করতে আমার মেয়ে হয়। যখন মা মেয়ের ঝগড়া চলে তখন দাদা যখন যদি বাড়িতে থাকো কি অবস্থা হয়, কোন দিকে যাবে? আগে আমিও আমাকে এমনিতে ভয় পায় লোকে, আমার সামনে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলার মতন ক্ষমতাই রাখে না। আসুন আমার ঘরে, আজকে একটু অগোছালোই আছে, আজকে একটু বাড়িতে পুজো আচ্ছা ছিল, বাড়িতে এখন অনেকটা গোছানো হয়ে গেছে যদিও। আজকে বুধবার, আপনারা জানেন আমার বাড়িতে তো গণেশ পুজো হয়, আর প্রত্যেক বুধবারই কিন্তু স্থাপন করা গণেশের পুজো হয় আমার বাড়িতে। এখানে একটু আলু জ্বালিয়ে দিই। আর এটা আমাদের মানে খাবার ঘর, খাবার এখানে একটু দেখে নিন আমার রান্নাঘরে বিশেষ কিছু নেই, যেমন নর্মাল লোকের বাড়ি রান্নাঘর হয় সেই রকমই, মানে ওই আর কি কাজ চালানোর মতন। আর আপাতত আমি রান্না করছি, যা পারি কখনো কখনো এখানে কখনো ওখানে, ওভেনে নর্মাল যা হয়, তবে একটু হেলদি খাবার খাওয়া পছন্দ করি আমরা। ডাইনিং এরিয়া এইখানে হচ্ছে আমাদের নানান রকম অ্যাচিভমেন্টস, অ্যাওয়ার্ডস আছে, আমার আছে, আমার হাজবেন্ডের আছে, মেয়েরও আছে বেশ কিছু ছোট ছোট ট্রফিজ খেলার জন্য, পড়াশোনার জন্য পায় মাঝে মধ্যে। আর এইখানে ফ্যামিলি ফটোস সেকশন, এগুলো ছোট্ট ছোট্ট গিফট। আর ঠাকুরের জিনিসপত্র একটু সংসার বড় হয়ে গেছে আর কি, তো এটা আমার ছোট্ট ঠাকুর ঘর নেই আলাদা করে, বাট একটা জায়গা। এইখানটা আমাদের একটা, এখানে অনেকক্ষণ সময় কেটে যায় আমাদের দাঁড়িয়ে, বাচ্চারা খেলছে। আমাদের কমপ্লেক্সে এটা একটা ভীষণ ভালো আড্ডার জায়গা, ছোটদের খেলার জায়গা, বড়দের সময় কাটানোর জায়গা, যোগা থেকে শুরু করে সব রকম অ্যাক্টিভিটি আমরা ওখানেই করে নিই। আসুন আপনাদেরকে আমাদের ঘরে নিয়ে যাই। প্রথমে আমি আমার মেয়ে আর মায়ের, মানে মেয়ের স্টাডি আর মায়ের ঘরটাই দেখাচ্ছি। এইটা আমি সেই ঘর, আগেই বলেছি খুব অগোছালো হয়ে রয়েছে, মানুষ যখন বসবাস করে এইরকমই হয়। আর এইদিকে একটা হারমোনিয়াম আছে, ওটা মা, আমাদের তো এখন আমি গান গাই না, আমার মা একটু গান গায়, উনি একটুখানি প্র্যাকটিস করেন সকালের দিকে গান নিয়ে। এটা আমাদের একটা স্টোর রুম হয়ে গেছে, একটা ছোট ঘর আছে, ছোট না বড়ই ঘরটা, কিন্তু আমরা ছোট করে ফেলেছি জিনিসপত্র রেখে রেখে, তাতে আর ঢুকছি না। এটা আমাদের মাস্টার বেডরুম, এখানে একটা ছোট স্টাডি আছে, পড়াশোনা করি, যখন যার মনে হয় একটু পড়ালেখা করা বা অনেক সময় কাজকর্ম থাকে, টিভি দেখি মাঝে মধ্যে সেই সমস্ত। আর এখানে কিছু ছোট ছোট সুভেনিয়ার্স, যেখানে বেড়াতে টেড়াতে যাই কিছু কিছু সুভেনিয়ার্স রাখি। আজকে যার বাড়িতে আড্ডা দিতে এসেছি তিনি কিন্তু ইতিমধ্যে তার অভিনয় গুণে দর্শকের মন জয় করেছেন। দেখা যাচ্ছে মিঠি জোড়ায় সৌর্যর মা রূপে, যে কিন্তু সহ্য করতে পারছে না তার বউমাকে, তাই তো? তিনি হচ্ছেন সকলের প্রিয় প্রমীলাদি, এবং আজকে কিন্তু প্রমীলাদি
একা নয়, রয়েছেন তার স্বামী একসঙ্গে সূর্যদা, তাই তো? দাদাকে জিজ্ঞেস করি, কেমন আছো? ভালো। কেমন আছো বলো? আছি, মোটামুটি চলে যাচ্ছে। চলে যাচ্ছে। আজকে একবারে তোমার মানে ঘরের সমস্ত কথা জানবো, কিছুক্ষণ পরে মেয়ে এবং মাকেও নিয়ে আসবো, তাই তো? আড্ডা করে জমিয়ে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, প্রথমে জিজ্ঞেস করি যে প্রেমালাপটা কিভাবে শুরু হয়েছিল? প্রেম করেই বিয়ে শুনেছি, একটু শুনি প্রেমালাপটা। ও বলবে? হ্যাঁ, তুই বল। প্রেমালাপের সময় কি অভিনেত্রী ছিলে? আমি স্কুলে পড়তাম। স্কুলিং টাইমে প্রেম? হ্যাঁ, একই সেম ক্লাস, স্কুল সেম ক্লাস, সেম স্কুল সেম ক্লাসমেটস বেসিক্যালি। হ্যাঁ হ্যাঁ, তো সেখান থেকেই পরিচয়। তারপরে আস্তে আস্তে পরিচয়টা অন্য সম্পর্কে, পরিচয় বলো না, বন্ধুত্ব, মানে বন্ধু, মানে পরিচয় তারপরে বন্ধুত্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আস্তে আস্তে বন্ধুত্বটাই আরো গাঢ় হয়ে, তারপর আমরা ঠিক করলাম যে মানে ঠিক অফিসিয়াল আছে, প্রপোজটা কোন সময় হয়েছে? স্কুলেই। সেটা হ্যাঁ, স্কুলেই, কিন্তু খুব একটা অফিসিয়াল হলেও আমরা ওরকম ভাবে তখন ভাবিনি। তো ওইরকম প্রপোজালের ব্যাপার ছিল না, হ্যাঁ। বহু বছর আগে। তো তারপরে সেখান থেকে আস্তে আস্তে আমরা দুজনে দুই প্রফেশনে চলে যাই, তারপরে কলেজ। তো তখন তখন তো কি ভালো লাগাটা ছিল? না না, আমাদের ভালো লাগাটা মানে খুব ভালো বন্ধুত্বটা, মানে মানে যবে থেকে বন্ধুত্বটা হয়েছে তারপর থেকে মানে খুব ভালো বন্ধুত্বটাই ছিল। বন্ধুত্ব হতে 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 মানে এমন একটা সময় দেখলাম যে আমরা ভরসা করতে পারি, উই আর ট্রাস্টওয়ার্দি। তো তখন মনে হলো যে মানে বিয়ে করলে ওকেই করব, এরকম একটা ব্যাপার হলো, দুজনেরই সেটা প্রযোজ্য মোস্ট লাইকলি। মানে তখন বলা হলো, তখন কি মানে রাজি হয়ে গেছিল একবারই নাকি? না, আমরা ওরকম কে কাকে বিয়ে করবো ওরকম বলিনি, মানে আমাদের যেন মনেই হতো, মানে বড় বয়সে আমাদের মনে হতো মানে আর কাকে বিয়ে করব, মানে এইরকম একটা ব্যাপারই ছিল। হ্যাঁ হ্যাঁ, তো আরো অনেক, হ্যাঁ ওরও জীবন অনেকে এস্টাবলিশও হতে হবে, মানে ভাবলাম ছোটবেলায় একদম বিয়ে করে নেবো, মানে ওইটা ভাবিনি প্রথমে তো আর ওই সমস্ত ভাবিনি, জাস্ট নিপাট বন্ধুই ছিলাম। বন্ধুত্ব করতে করতে কোনো একটা জায়গায় ভরসার জায়গা পেলাম এবং ও আমাকে ভরসা করলো। সেই রকমভাবে কোনো প্রপোজাল আলাদা করে হয়নি, মানে একসাথে ঘুরতাম ঠুরতাম, সবাই বলে এবার বিয়ে করে নে, তখন ভাবলাম যে ঠিক আছে বিয়েটা করেই নি। তখন এস্টাবলিশ, দুজনেই কাজে এস্টাবলিশড একদম। মানে তখন আর কি বন্ধুরা বলতো যে আর কতদিন এইভাবে ঘুরবি, হ্যাঁ এবার বিয়েটা করেই ফেল। হ্যাঁ, এবার বিয়েটা সেরেই ফেল। একদম। আচ্ছা, যদি দাদাকে জিজ্ঞেস করি যে বন্ধুত্ব ঠিক আছে, কিন্তু নিশ্চয়ই প্রমিলাদের মধ্যে এমন একটা কিছু তো গুণ দেখা হয়েছিল যাকে মনে হচ্ছিল না জীবনসঙ্গী করা যায়, তো সেই গুণটা কি ছিল? এইভাবে আলাদা করে গুণ দেখে বিচার করা আমি জানি না, আমার সেরকম মানে নিশ্চয়ই কিছু তো স্পেশালিটি থাকবে যে না, যে ওকেই পছন্দ। জানি না, আর কাউকে পছন্দ হয়নি সেইভাবে কখনোই, সুতরাং মনে হয় সেটাই মেন গুণ। সেটা কোনোদিন আমাকেই বলতে পারলো না, আমি তো প্রথমে জিজ্ঞেস করছিলাম কেন, কোনো কিছু থাকলে হয়, সবকিছুই ভালো, সেই জন্য সবকিছুর মোটেই ভালো লাগে না। পঞ্চমুখ না না, সবকিছু মোটেই ভালো লাগে না, এরকম করে থাকে আমি প্রচন্ড মাথা গরম, সেই রেগে যাই যখন, সেটা নিশ্চয়ই পছন্দের ব্যাপার নয়। তবে তখন তো মাথা গরম করতাম না, এখন যত দিন যাচ্ছে, যত কাজের প্রেশার বাড়ছে, কাজ মানে তো শুধু শুটিং করা না, পুরো সংসারের একটা বড় চাপ দায়িত্ব আছে, সেইগুলো মাথায় চাপলে তখন আর কোন দিকে যাব না ভাবলে তখন মনে হয় একটু গরম, মানে একটু গন্ডগোল হলেই তখন মাথাটা গরম হয়ে যায়। সেটা তো স্বাভাবিক, আমরা সবারই হয়। যদি মানে ওভার আ স্প্যান অফ টাইম দেখা যায়, এত বছরের, মানে আমাদের বিয়ে হয়েছে 20 বছর হয়ে গেছে, তার আগে 10 বছর ধরে একে অন্যকে চিনি, মানে সেই রকম আলাপ, সুতরাং সেদিকে দেখতে 30 বছরে ঝগড়াঝাটি হবে না, সেটা তো আর সম্ভব নয়। তবে ওর সাথে ঝগড়া আমার কমই হয়, সেই আন্দাজে দেখতে গেলে ওর সাথে ঝগড়াটা কমই। ঠান্ডা মানুষকে দাদা? হ্যাঁ, এমনি নর্মালি ঠান্ডা, কিন্তু রেগে গেলে অসম্ভব ভীষণ রাগ, মানে তখন আর, কিন্তু সেটা মানে খুবই কম হয়। আর যখন রেগে যায় তখন সামলায় কে? কেউ সামলাই না, চুপ, নিজের মতোই। দুধ কে সামলাবে, আমিও তো রেগে থাকি, কে সামলাবে, সামলানোর দরকার নেই, যা ইচ্ছা করুক গে যাক, আমিও তখন যা ইচ্ছা করি। 30 বছর হয়ে গেছে, কোনো অসুবিধা নেই এখন, মানে একে অন্যকে জেনে বুঝে সয়ে, তুমি তাই সিজন যাকে বলে, অভ্যেস হয়ে গেছে। এবার ওই প্রশ্নটা তোমাকে করি যে দাদার কি গুণ পছন্দ হয়েছিল, যে না বন্ধুত্ব তো ঠিক আছে, কিন্তু ইনাকে আমি জীবন সঙ্গী করব, এই মানুষটিকে আমি জীবন সঙ্গী করব? সেরকম
সত্যি কথা বলতে গেলে একটা তো আমার কাছে ভীষণভাবে হলো যে আমি যদি কমিটেড থাকি, মানে আমি জানি না, আমার মানসিকতা এটাই, ইফ আই কমিট সামথিং আই উইল ডু ইট। সো আই ওয়াজ কমিটেড টু হিম, দ্যাট মিনস আই এম কমিটেড টু হিম অনলি। আর সেকেন্ডলি হলো কেন কমিটেড হলাম, কারণ আমার মনে হয়েছে ওর ওপর ডিপেন্ড করা যায়। সো তুমি যখন কাউকে বিয়ে করবে, প্রথম কথা দেখতে হবে যে তোমাকে সে, ইউ ক্যান ডিপেন্ড অন দ্যাট পারসন অর নট। তা ওর ওপর আমি ডিপেন্ড করতে পারি, আই ক্যান ট্রাস্ট হিম। তো আমার মনে হয়েছে আই ক্যান ট্রাস্ট হিম, তো ডেফিনেটলি আমি সেই জন্যই বিয়ের ব্যাপারটা আমরা ভেবেছি। যখন বিয়ের সিদ্ধান্ত নিলে, মানে যখন প্রেম পর্ব চলছিল আর কি, বাড়ি থেকে মেনে নিয়েছিল দুজনে? আমাদের বন্ধুত্বটা সবাই, হ্যাঁ না সবাই খুব একটা ভালো করে মানে ঠিক আছে, মানে খুব একটা অবজেকশনও কারোর ছিল না, মানে ইট ওয়াজ অবভিয়াস। আমি বলছি বাঙালি ফ্যামিলিতে সাধারণত ওই বয়সে বিয়েটা না ঠিক মানে মেনে নেওয়া থেকে মানসিকভাবে মেনে নেওয়াটা মানে কি রেডি ছিলাম, মানে ভীষণ খুব অল্প বয়সে বিয়ে করে ফেলেছি, 23 বছর জাস্ট গ্র্যাজুয়েশন। আমরা দুজনেই নিজেদের কেরিয়ারে এগোচ্ছিলাম, সেটা এস্টাবলিশড, ও তো খুবই এস্টাবলিশ ছিল ওর কেরিয়ারে তো ওই সময়। আমিও শুরু করেছি আরও আগের থেকেই, কিন্তু তখনও ঠিক মানে ফ্যামিলিতে যে এই একটা বয়সের বিয়ে, আরও তো টাইম আছে, আরও কিছুদিন দেখ, মানে মানে ওকে দেখার কথা বলছে না, মানে আরো একটু ম্যাচিওর হয়, সেই জিনিসটা থাকে, একটু মানাতে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মানে হ্যাঁ আমার বাড়িতে একটা ছিল, মানে আমি তো ভট্টাচ ও দত্ত, সেই জন্য আমার মানে যেহেতু দুই দিদি বিয়ে করেছি ইন্টার কাস্টে, সেই জন্য মায়ের একটা এক্সপেকটেশন ছিল যে এইটাকে আমি দেবো না, কিন্তু কিছু করার নেই, তো মাও জানতে হবে, কিন্তু ওই ইট ওয়াজ টু আর্লি। মানে আমি তখন একটা ভীষণ রাইজিং কেরিয়ারে ছিলাম, আর মানে রাইজিং কেরিয়ার বলবো না, আমি তখন সত্যি সিরিয়ালে একদম টপমোস্ট জায়গাতেই পৌঁছেছিলাম when I got married, কারণ 23 for a girl is still okay, but for a boy মানে নয়। কিন্তু ওর মধ্যে আর একটা জিনিস যেটা আমি বিয়ের ব্যাপারও বলছি, যে ও প্রথমে চুজও করেছিল মার্চেন্ট নেভি, কারণ ও বলেছিল আমাকে, দেখ আমরা তো দুজন মানে সেম এজের, আমি যদি তাড়াতাড়ি এস্টাবলিশ না হই, ডেফিনেটলি আমাকে অন্য জায়গায় হয়তো বিয়ে করতে হবে বা হবে, কিন্তু আমি তো ডিফারেন্ট মানুষ, সেটা দ্যাট ইজ এ ডিফারেন্ট, কারণ তখনকার দিনে অত এস্টাবলিশড হয়ে বিয়ে করার অত একটা ছিল না, মানে হয়তো মেয়েরা চাকরি পেলো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল, মানে বিয়ে করে নিতে হবে এই ব্যাপারটা আছে। এখনকার দিনে যেমন সেই চাপটাই নেই মানুষের জীবনে, যে পড়াশোনা কমপ্লিট করেছো, তুমি কাজ করা শুরু করেছো, স্টার্টেড আর্নিং মানি, তো না এবার বিয়ে করতেই হবে ব্যাপার নেই, তো ইউ লিড ইউর লাইফ, ইউ এনজয় ইউর লাইফ, দেন ইউ থিঙ্ক অফ গেটিং সেটেলড। আমাদের সময়টা ছিল না, কতক্ষণে মা বাবারা মনে করবে বিয়ে দিয়ে শান্তি পাবো সেইটাই ভাবতো। তো আমার এমনিতেও আমার বাবা ছিলেন না, তো আশপাশের লোকেরা অনেক দায়িত্ব নিয়েছিল আমার বিয়ের জন্য, কারণ তখন অনেক সম্বন্ধ আসতো, অনেক ভালো ভালো প্রোফাইলস আসতো আর কি বিয়ের জন্য। আমাকে এমনিতে ভয় পায় লোকে, আমার সামনে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলার মতন ক্ষমতাই রাখে না, এখনও তাই, এখনও সবাই অনেকেই আছে, আমার কো-আর্টিস্টরাও আছে, যে প্রমিলাদির সঙ্গে কথা বলবো না ভাবতেই পারছি না, মনে হয় যেন মানে এক্ষুনি কিছু একটা ব্যক্তিত্ব ইমেজ কেন ভয় পায়, কেন ওরা প্রথমে ভয় পায়, তারপর ভয় পায় না, এমনি মিশলে আর তো ভয় পায় না, হাসি খুশি মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওরা ভীষণই, মানে যে কোনো কেউ আমি দেখেছি দ্য ফার্স্ট ইমপ্রেশন লোকে ভীষণ, হ্যাঁ আমার কাছে যার জন্য খুব খারাপ প্রস্তাব বা কোনো কিছু খারাপ কিছু আসতে পারে না, মেবি সেই জন্য যে আই মেনটেন আ পার্সোনালিটি, এটা হয়ে গেছে, অভ্যেস হয়ে গেছে, এটা আমি ইচ্ছা করে করছি তা নয়, হয়ে গেছে। আচ্ছা তোমাকে যদি জিজ্ঞেস করি, তোমার অভিনয় জীবনটাকে দাদা কিভাবে সাপোর্ট করেছিল, যেহেতু পরে হয়েছে? হ্যাঁ আমি তো প্রথমে মানে অ্যাক্টিং করিনি, ও আমার ছোটবেলাকার বন্ধু, পড়াশোনাটার সঙ্গেই ও ভীষণ হেল্পফুল ছিল যখন আমি অ্যাক্টিং করতাম। প্রথম কথা উচ্চ মাধ্যমিক একটা বিশাল টার্নিং পয়েন্ট, গ্র্যাজুয়েশন একটা বিশাল টার্নিং পয়েন্ট, তখন ও আমাকে কিন্তু টিচার দেওয়া, তারপরে হেল্প করা গ্র্যাজুয়েশনের সময়, মানে ম্যাথামেটিক্স অনার্স পেপারে একটা রয়েছে, অ্যাকাউন্টেন্সি অনার্স থাকলে তো ম্যাথস অনার্সও থাকে, সেইগুলোর যে সাপোর্ট সিস্টেম, সেই তখন না আমার ভালো টিচার খুঁজে সেখানে ভর্তি হওয়া, এবং
তাদের শিডিউলে আমাকে গিয়ে স্কুলে মানে পড়তে হবে, এই সময়টা আমার ছিল না। ওই সাপোর্টটা ও দিয়েছিল, ওর টিচার বা ওর চেনা পরিচিত টিচারকে দিয়ে পড়ানো, মানে বলা যে তুমি এর কাছে ভর্তি হও, ওর কাছে ভর্তি হও, যার জন্য শুধু ও বলে না, আমার বেশ কিছু বন্ধু বান্ধব, ভীষণ ক্লোজ বন্ধু বান্ধব, যারা মানে প্রথম থেকে শেষ অবধি, মানে এখন অবধি দে আর সাপোর্টিং মি ইন এভরি ওয়ে। তো ওরা কি করছে, সবসময় সাপোর্ট সিস্টেমটা দিয়েছে বলেই কিন্তু আমি আমার পক্ষে পড়াশোনা আর অভিনয় দুটো সমান্তরাল করতে পেরেছি, প্যারালালি যেটা দরকার করা। অনেকেই আছেন যে অভিনয়টা করতে গিয়ে হয়তো পড়াশোনাটা ছেড়ে দিল, ইনকমপ্লিট হয়ে গেল, সেটা আমার ক্ষেত্রে হয়নি। হ্যাঁ, আমি হায়ার স্টাডি করতে গিয়ে আমার অসুবিধা হয়েছে, কারণ ধরো আমি অনেক কিছুর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, সেইগুলোতে আমার হয়তো একটু সমস্যা হয়েছে। কিন্তু যেমন সিএর পড়ার ইচ্ছে ছিল, পুরোটা করতেই পারলাম না, তখন অবশ্য বিয়ে করলাম, বাইরে গেলাম, অন্যান্য কিছু করলাম সেই জন্য। কিন্তু বাকি যে দরকারি জিনিসগুলো সেটা আই হ্যাভ কমপ্লিটেড উইথ দ্য হেল্প অফ হিম। এক্সকিউজ মি। তো বিয়ের পর যেটা হলো, বিয়ের পরে আমি অভিনয়টা করিনি অনেকদিন, তারপরে আমি অনেক জায়গায় চাকরি করেছি এবং খুব বড় পোস্টেই চাকরি করেছি, ফিল্ম স্টাডিজ করেছি ইউকেতে। ও একটা জায়গায় মানে পড়তে গিয়েছিল, আমিও ইন দ্য মিন টাইম পড়তে গিয়ে আমরা ওটা করে, তারপরে ওর প্রমোশন হয়েছে, তারপরে মেয়ে হয়েছে। মানে বিয়েটা করে নিলেও আমরা ওখানে থেমে থাকলেনি, ওখানে আমার কেরিয়ারের আর একটা দিক হচ্ছে, আমি ভালো মানে দুটো কোম্পানিতে ছিলাম, লাস্ট একটা আইটি কোম্পানিতে ছিলাম, সেখানে করতে করতে আমার মানে চাকরি করতে করতে আমার মেয়ে হয়, তারপর আমি ছেড়ে দিই ওটা, তারপর নিজে প্রোডাকশন হাউস করি, সেখান থেকে আমি সিরিজ কিছু প্রডিউস করি। সেটা করতে করতে আবার আমার অভিনয় ফিরে আসে, তখন মেয়ে একটু বড় হয়েছে, মানে আমার সাপোর্ট দরকার লাগবে না এরকমভাবে আমি রেখে ওকে যেতে পারবো মায়ের কাছে। সেই অবস্থায় আসার পর আমি আবার কাজে জয়েন করেছি, এবং এই কাজে জয়েন করার পিছনেও কিন্তু ওরই হাত আছে, কারণ ও বলেছিল আমাকে, তুমি এই কাজের জন্য নও, তোমার অভিনয়টাই জায়গা, তুমি ইউ গো ব্যাক দেয়ার। না, ভালো এক্সপোজার হয়েছে অন্য জায়গায় করে, কিন্তু ওখানে আমার মনে হচ্ছিল যেমন 9টা 5টা যেমন জব থাকে, মেবি মোর, 9টা 5টায় তো এখন আর প্রাইভেট ফার্মে হয় না। আমার মনে হচ্ছে সপ্তাহে 5 থেকে 6 দিন অতটা টাইম আর এনার্জি ওর পেছনে স্পেন্ড করে আমার তো মনে হয় বেটার, যেটা একটা স্যাটিসফ্যাকশনেরও ব্যাপার আছে। তারপরে এত বছর ধরে যেই প্রফেশনে আগে ছিল, তো আমি বলে 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 তারপরে বললাম না। হ্যাঁ, দেখা হয় প্রমিলাদির কাজ, হ্যাঁ কাজ দেখা হয় বাড়িতে থাকলে, বাইরে খুব একটা সুযোগ পাই না। রেগুলার নয়, রেগুলার তো আমিই দেখি না ওই জিনিসটা, পুরো সংসারটা সামলাতে একদম একদম বাড়ির ব্যাপার, মানে শুধু বাড়ির ব্যাপার না, আমি যখন থাকি না বাড়িরটা বাইরেরটা পুরোপুরি ওকে দেখতে হয়। বাইরেটা মাঝে মধ্যে এখনো দেখতে হয়, মানে ও যেহেতু বাইরে থাকে না, ও এখন অনেকটা শিখেছে বাজার দোকান করা, আগে কিন্তু খুব একটা না অভ্যস্ত ছিল না, বা ও যেতে চাইলেও আমি যেতে পাঠাতাম না আর কি। কেন কি, ও একটা ধারণা আছে লোকজনের যে জাহাজে চাকরি করে তো 5 টাকার জিনিস 10 টাকায় দিয়ে দিল, আর ও না বুঝে চল, ও তো জানেই না কারেন্ট প্রাইস কত আছে, সব কিছুই তাই। তো ওই জিনিসগুলো তো হয়েই থাকে, মানে এভরি মেরিনার্স হ্যাভ গট দ্য সেম প্রবলেম, এই জিনিসটা হয়। তো সেই জন্য, আর তাছাড়া একটা বাড়ির যে বউ, সেই তো বলবে যে রান্না কি হবে, বাজার কি হবে, সেই অনুযায়ী, এটা তো সবাইরই দায়িত্ব। সবাই, তুমিও তাই করো নিশ্চয়ই, আমিও তাই করি, আমাদের প্রফেশনেও যারা আছে তারা প্রত্যেকেই বাড়ি যারা সামলে আসে তাদের করতে হয়। ছেলে মেয়ে হয়ে গেলে তার কি ওষুধ, তার কি ডাক্তার দেখানো, তার কি ভ্যাকসিনেশন, সবকিছুই মাকেই দেখতে হয় ম্যাক্সিমাম টাইম। একদম তারপরে মেয়েকে সামলে, হ্যাঁ আমি ফিরে এসে না একটু ইউজ টু হতেই টাইম লেগে যায় আমার। হ্যাঁ, সেটা হতে হতে আবার চলে যাওয়ার টাইম হয়ে যায়। এটা ঘটনা, হ্যাঁ এটাই ঘটনা, এটা হয়ে যায়। তার জন্য কি সমস্ত কিছুই আমারই মাথায় থাকে, সেই বাড়ি কেনা থেকে প্রত্যেকটা যে মানে প্রপার্টি কেনা থেকে শুরু করে পেপার ওয়ার্ক, লিগাল ওয়ার্ক, ব্যাংকের কিছু, তবে এখনও অনেকটা নিজে ব্যাংক এই সমস্ত জায়গাগুলো ও নিজেই সামনে। এখন আমিই বরণ বুঝি না, কারণ আমি ওই বেশি কমপ্লিকেশনে যাই না, সেইগুলো ওই দেখে। এখন অনলাইন অনেক প্রসিডিওর হয়ে গেছে, সম্ভব ছিল আগে আমাদের ম্যানুয়ালি যেতে হতো, সেইগুলো আমাকে করতেই হতো, কিন্তু এখন তো অনলাইন হয়ে যেতে, তখন ওগুলো সামলে নেয়, বিকজ ও তো কানেক্টেড। এখন তো আগে যেটা জাহাজে ছিল, জাহাজে এরকমও হয়েছে যে ও জাহাজ থেকে চিঠি দিয়েছে, তুমি আসার পর আমি ওদের চিঠিগুলো পেয়েছি। হ্যাঁ,
তো এখন কম্পেয়ার করলে এখন তো হোয়াটসঅ্যাপে কল সবাই করছে, যায়। ফোন করছি, মানে যেই টাইমটা, মানে ও হয়তো ওইটার এন্ড পিরিয়ডে, ওর বাবার এক্সপিরিয়েন্স আরো হয়তো খারাপ, মানে আরো অনেক আগেকার। তো আর ওর এক্সপিরিয়েন্সে ওইটা একটুখানি পেয়েছে, তারপরে একটা মডার্নাইজেশন হয়েছে, সুতরাং তো যাওয়া হয় নাকি প্রচুর ঘুরেছো? হ্যাঁ আমরা না, জাহাজেও খুব একটা যায়নি, গেছে গিয়েছি যতটা দরকার গিয়েছি, কিন্তু তারপরে আমার ভীষণ মেয়ে হওয়ার পরে আর মেয়ে যাওয়া হওয়ার হয়নি। পর, হ্যাঁ মেয়ে হওয়ার পরে আমরা মানে ঘুরতে গেছে জাহাজে, হ্যাঁ, এমনি সেল ঘুরতে করেনি, গেছে। মানে একসাথে থেকে অনেকদিন সেটা হয়নি। এমনি ঘুরতে যাওয়া। হ্যাঁ, আর ও আলাদা গেছে আমার সাথে। আমি গিয়েছি, ও হবার মেয়ে হবার আগে গিয়েছি। মানে কে বেশি রোমান্টিক একটু শুনি তো দুজনের না আমরা কেউ নই, না না স্পষ্ট বক্তা বলে দিলাম। না না আমরা কেউ নই, আমরা প্রেম করেছো এত বছর ধরে, কেউ রোমান্টিক? হ্যাঁ না ওই মানে ওই পিরিয়ডটা পেরিয়ে এসেছি অনেক কাল আগে। না, এখন আমরা তো মনেও নেই, বাট আমরা ওই রকম ভাবে ছিলাম না। বাদিশো দুজনেই। হ্যাঁ ওরকম নই, ওই ভীষণ, হ্যাঁ আমার হয় মানে আমি না ওইগুলো ভীষণ ফিল্মি লাগে, তো আমি তো অলরেডি ইনটু দ্যাট ইন্ডাস্ট্রি, তো আমার ওখানেই মনে হয় মানে ওই জিনিসগুলো হয় না। মেয়ে কার বেশি নেওয়াটা হয়েছে? মেয়ে দেখতে ওর মতন, হ্যাঁ আমার সঙ্গেই বেশি থাকে। হ্যাঁ, তা তো হবেই। হ্যাঁ মেয়েকে জিজ্ঞেস করবো। হ্যাঁ 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 একদম শুনছে একদম। সে শুনছে। হ্যাঁ আচ্ছা একটু ডেকে নি নাকি? রশ্মিকা রশ্মিকা। এসো। নামটা কে দিয়েছে? মা দিয়েছে, মা বাবা চুজ করেছে। মা বলেছে না না কার বেশি নেওয়াটা? মা, মা সবসময় থাকে বলে নাকি সেই জন্য? সেই জন্য মা আমার জন্য খুব কেয়ার করে, ওরে বাবা। মার কাছে মা আদর তো ডাকে খায়। শুনলাম। মা বকা খাওয়া হয় পড়াশোনার জন্য? হ্যাঁ বাবার কিন্তু অভিমান হচ্ছে। বাবার কাছেও খাই, কিন্তু মার কাছে বেশি থাকি বলে মা খুব যেটা আদর হয় আর করে। কি। হ্যাঁ অ্যাটাচ, কিছু করার নেই। কিন্তু মা বকা টকা দেয় কি পড়াশোনা না করলে? হ্যাঁ দেয়, খুব বকা না, মানে যতটা লাগে ততটা দেয়। ততটা দেয়। মায়ের অভিনয় দেখা হয় তো মাঝে মধ্যে মাঝে মধ্যে। মাঝে মাঝে তো নেগেটিভ যে ক্যারেক্টারগুলো করে সেটা দেখে কেমন লাগে? বাজে লাগে একটু। তোমার অভিনয় যাওয়ার ইচ্ছে নাকি না বাবার মতো চাকরি মানে নেই? না, অভিনয়। বাহ, তা তোমাদের কি সাপোর্ট যেটা মন চায়? না সাপোর্ট তো নিশ্চয়ই আছে, কেন কি ও যেটা চায় সেটা ওর হওয়া উচিত, কিন্তু আর একটা জিনিস আমি ওকে বলেই রেখেছি যে অভিনয় করো আর যাই করো, তার আগে তুমি পড়াশোনাটা কমপ্লিট করবে। কমপ্লিট মিনস ইউ শুড হ্যাভ আ টেকনিক্যাল ডিগ্রি, মানে where you can get established in that field, work for 1 or 2 years, get that experience, then you come to acting। এরকম ফট করে জাম্প করে ফেলবো তা নয়, মানে তুমি এটা ভালো শুধু জায়গায় last resort। ট্রেন করবে নিজেকে কোথাও গিয়ে, তারপরে তুমি অ্যাক্টিং করবে, and you will মানে she should give at least 4 থেকে 5 বছর of time to see how it works. If it is working then it's okay, if it is not working you have that place to go back. সেটা অবশ্যই, বিকজ আমার এক্সপিরিয়েন্স থেকেই আমি ওকে বলেছি, এবং ও নিজে সেটা জানে, খুব ভালো করে জানে। পড়াশোনা কেমন লাগে? মোটামুটি। কোন ক্লাসে পড়া হয়? 8। হ্যাঁ এখন 8 হয়েছে আমার। এবার কিন্তু মাধ্যমিক, বিশাল চাপ। আচ্ছা কোথায় কোথায় ঘুরতে যাওয়া হয়েছে বলো? ইউকে যাওয়া হয়েছে, থাইল্যান্ড যাওয়া হয়েছে, সিঙ্গাপুর যাওয়া হয়েছে, ইন্ডিয়ার মধ্যে অন্য দেশে ইন্ডিয়াতে হ্যাঁ আমরা অনেক জায়গায় হ্যাঁ ইন্ডিয়ার মধ্যে অনেক ঘরটা তার মধ্যে দারুণ সাজানো, বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলে West আমরা Bengal। প্রচুর জায়গা যাই। তা ঘরটা তো দেখলাম দুর্দান্ত সাজানো। না, দুর্দান্ত কিছু না, দেখ। দুর্দান্ত সাজানো, আমি দেখাবো, মিলাদি দেখাবে। তো সবই কি মা সাজানো, মায়ের সাজানো, আর বাবা ডাম্প করা মায়ের আবার সাজানো কি? আর নিয়ে আসা হয় বাইরে থেকে নাকি? না না ওরকম কোনো ব্যাপার নেই। ওইসব বাইরে আমরা বরং বাইরের জিনিসগুলো একটা ছোট জায়গায় রেখে দিই। অনেকের প্রশ্ন যে ওগুলো কেন ওরকম ডিসপ্লে করি না, অত ডিসপ্লে করার কিছু, ভালো লাগে কিছু মেমেন্টো এনে রেখে দিই। কিন্তু এইগুলো হচ্ছে কি নর্মালি লোকে যেগুলো আমাদেরকে দিয়েছে, গিফট দিয়েছে, বা আমরা যেগুলো অ্যাওয়ার্ড পেয়েছি, প্রাইজ পেয়েছি, ছবি ওগুলোই বেশি মানে ডিসপ্লে করা থাকে, বা আমাদের পশ্চিমবঙ্গের কিছু জিনিস যদি থাকে ওগুলো বেশি রাখি। আচ্ছা তুমি থেকে জিজ্ঞেস করি, ও তো শান্ত দেখছি, ছোটবেলায় কেমন ছিল? ও শান্তই ছিল। হ্যাঁ হ্যাঁ ও ঠান্ডা, একদম শান্ত ঠান্ডা মেয়ে। ওকে ওর পিছনে আমাদের বেশি মানে ট্রাবল হতো, মাই দেখতো ম্যাক্সিমাম টাইম, কিন্তু ও ভীষণ শান্তই মেয়ে,
মানে এমনি তো একটু হাঁটা চলা, দুষ্টুমি, দৌড়ানো, ওগুলো তো করতেই হবে, মানে শান্ত। না হ্যাঁ কোনো কিছুই, হ্যাঁ কিছু অতিরিক্ত কিছু করেনি, কোনোদিনই করেনি, এখনো করে না। মিষ্টি মেয়ে, তাই তো। কিন্তু বাবার তো অভিমান থেকে গেল কিন্তু, হ্যাঁ বাবা কিন্তু দূর থেকে দেখছে, বাবা প্যাম্পার করে তো। হ্যাঁ করে। বাবার হচ্ছে সব ছাড়, মা হচ্ছে বকা দেবে, তাই তো। সব কোথায়, বাবাই তো বেশি বকে মনে হয় মাঝে মধ্যে, ঠিক ঠিক করে না? কি করে না বেশি কি বকে। কারণে বাবা বেশি এখন কয়েকদিন ধরে বন্ধুরা চ্যাট করছে, সেই জন্য বাবা বলছে ফোনটা রাখ, একটু আইসকে রেস্ট দে, সেই জন্য। বলেছে? নাহলে বাবা খুব প্যাম্পার করে, সত্যি বলতে গেলে। বাবা মলে নিয়ে যায়, সিনেমা দেখ, এই সিনেমা দেখ, চল সিনেমা দেখতে চলে যাই। মারা বকা দেবে আমার বাড়িতেও তাই। না আমিও নিয়ে বেরোই, আমরা দুজনেও সিনেমা দেখতে যাই। বাবা যখন থাকে না তখন আমরা সব ভালো ভালো রেস্টুরেন্টে যাব, তারপর যখন থাকে না বাবা শুনছে, হ্যাঁ বাবা বলবে ঠিক আছে আমার সঙ্গে যেতে হবে। না না আমরা সব জায়গায় ট্রাই করিও, আর আমি তার বাবা আসলে আমরা আবার ওইগুলোতে নিয়ে যাই। বাহ। ওর বাবা আসলে তো কোনোদিন বাড়িতে খেতেই চায় না, খালি এইদিকে যাবো ওইদিকে যাবো, এটা খাবো ওটা ওখানে তো খাবো। সারাক্ষণ বাইরেরই খাবার, ঘরে আসলে তো কি প্রমিলাদিরা না, হ্যাঁ আমি রান্না করি, রান্না করো। হ্যাঁ এখন আপাতত লোক নেই বলে আমিই রান্না করছি, লোক আসলে বা সে করবে, খুঁজে পাইনি মায়ের এখন। হাতে কোন রান্না ভালো লাগে? সব ভাল লাগে, সব খেতে। স্পেশালি বাজে কিছু বললেই খুব হ্যাঁ মাটন মাটন। মাটন। আচ্ছা বাবা কি রান্না করে? বাবা না শুধু বাবা করে দিয়েছিল, একবার করেছিল রামেন, ওই আর একটা কি করলো, আমাকে ফোন করে সে জিজ্ঞাসা করলো, তুই বললি কি? বাবা পারে পোচ করতে ডিমের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা অনেক ছোটবেলায় মনে আছে। বাবা ফার্স্ট ট্রাই করেছিল মেয়ের ছোটবেলায়। জন্য তো ট্রাই করেছিল তাই না? সপ্তাহ বেশি করিও না, মানে খুব মিষ্টি মেয়ে, করবে কেন, পেয়ে যায় ওকে আমরাই দিয়ে দিই আগে, এই জন্যই তো জানেই না, আবদার ওকে করতে লাগে না। আমি অনেক সময় বলি এটা নিবি ওটা নিবি, বলে না ছেড়ে দাও মা, যে কিনতে হবে না, ও সবই পেয়ে গেছে আর কি দরকার। ওর এইরকমই, হ্যাঁ না ও চায়, ও চাওয়ার আগেই পেয়ে যায়। কিন্তু মারও অনেক সময় খায়, পড়াশোনা ছাড়া কোনো কারণেই খায় না। মার খায় মায়ের কাছ থেকে, তাই তো? হ্যাঁ প্রচন্ড। বাবা বকে, মা মারে, ঠিক আছে। এখন অনেকদিন মারটার খায় না, অল্প প্লিজ বেচারা খাওয়া দিও না, বড় হয়ে যাচ্ছে। বড় হয়ে যাচ্ছে। না বড় হয়ে যাচ্ছে না, আমি নিজেকে বলি কুল কুল, কারণ শরীরটা আমার খারাপ হয় বেশি, হাইপার হয়ে যাও, উত্তেজিত হয়ে যাও। না আর না এরকম করি। আর যখন মা মেয়ের ঝগড়া চলে তখন দাদা যখন যদি বাড়িতে থাকো কি অবস্থা হয়, কোন দিকে যাবে? আগে থামানোর চেষ্টা করতাম, এখন ছেড়ে দিয়েছি। একদম না, কেউ সামনে আসলে আমি ভীষণ রেগে যাই, তখন আরো রাগ সেটাই হয়ে আরো যায়, বেড়ে যায় জিনিসটা। ওই জন্য আমি একদম আমি লোকেশন থেকে বেরিয়ে যাই। আমি বার করে ওকেও বলি, এত রেগে যায় মাঝে মধ্যে বলি তুই চলে যা সামনে দিয়ে, সামনে থেকে চলে গেলে তখন মায়ের রাগটা রাগ কমে যায়। সাংঘাতিক। এত মেয়ের মানে মেয়ের অত রাগ হয়নি তো? না ঠান্ডা মাথা। ওরকম এত মার মতন হাইপার নই, কিন্তু ঠিক আছে। ওরও রাগ হয়, হ্যাঁ, আমার রাগ হয়, আমি চিৎকার করি খুব বাড়িতে মাঝে মধ্যে। অকারণে। মানে অকারণে ও যখন চিৎকার করে বলি তুই কেন চিৎকার করছিস, হ্যাঁ তো কারণ নিয়ে চিৎকার কর, তবে তো তোর রাগটা আমরা প্রাধান্য দেবো, নাহলে তো প্রাধান্যই পাচ্ছিস না। তোমার শুটিংয়ে নিয়ে যাওয়া হয়েছে কোনোদিনও? সব শুটিং এ যায় ও। মিঠি জোড়াতেও গেছো? না এখনো যাইনি, যাব। তো বাড়ির কাছে চলে এসেছে। হ্যাঁ তাহলে তো মানে বলতেই হবে না, চলে যাবে ইন্সপেকশনে। মানে ওক না চাইলেও হয়তো পায়, সেইগুলো না খুব ছোট ছোট জিনিস, এরকম নয় যে বিশাল কিছু জিনিস, ও সে বায়নাও করে না। এবং ও যদি কোনোদিন কিছু চায়ও, সেটা যদি আমার পক্ষে সম্ভব না হয়, আই এক্সপ্লেন টু হার, ও সেটা বোঝে। বুঝি। তা এখানে তো দেখলাম মানে দিদা, তাই তো? দিদা আছে তো, মানে না দিদার কাছে কতটা নেওটা সব আবদার করা হয় একটু। দিদা কোথায়? পেয়ে গেছি হচ্ছে একেবারে মানে রশ্মিকা দিদাকে, তাই তো? মানে প্রমিলাদির মাকে। কেমন আছো আন্টি? ওই চলে যাচ্ছে, যেমন রেখেছে সব তেমন একদম। যাচ্ছে। নাতনিকে নিয়ে কি বলবে বলো? নাতনি দুষ্টুমি করে তোমার সাথে না নাকি? না, ও খুব ভালো মেয়ে, পড়াশোনার জন্যই একটু বকা টকা খায়, সবসময় ফোন টোন একটু একটু দেখে, তাই জন্য একটু বলি। আমি ওর কাছে খুবই খারাপ, সবসময় মাম্মাম বকছে, মাম্মাম ধরছে যে ফোন ধরছে কেন, বলছি ওর জন্য ওর কাছে আমি খুব অপ্রিয় এই ব্যাপারে। আর এমনি ঠিক কথা, হ্যাঁ, কেননা এটা দেখলে তো চোখের পক্ষেও খারাপ, আর এমনি তো উচিত না বাচ্চাদের তো ফোন দেখায়, সেই জন্য হয়তো আমি বলি টলি। খেলে না ফোন, না
ফোন নিয়ে খেলার কিছু নেই, ও শুধু বন্ধুরা এখন একটু ছুটি পড়েছে তো বন্ধুদের সঙ্গে একটু গল্প করে, সেইটাই একটু জিজ্ঞাসা করি মাঝে মাঝে কি করছিস। তোকে তো দেখতে হয় আমাদের, ডাক দিতে হয় যে সত্যি বন্ধু টন্ধুই কিনা, সেগুলো তো দেখতে হবে না, নজরদারিটা চলে, এর মাই নজরদারি করে, স্কুল থেকেও বলে দেয়, টিচাররাও ভীষণ ভাবে বলে। তো আমি যেহেতু যখন থাকি না তখন মা খেয়াল রাখে, কি কি করেছে সব মা নোট করে রাখে, বলে দেয় আমার। আমরা পুরো নজরদারিতে আছো। হ্যাঁ একদম নজরদারিতে, তাই তো? মা না থাকলেও দিদা আছে, বুঝিয়ে বলা হয়। না না, মেয়ে খুব ভালো, দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা তোমাকে যেটা জিজ্ঞেস করছি, যেটা অপ্রিয়, যেটা বলে ধরো মা আর মেয়ের যখন যদি ঝগড়া হয় তখন তুমি কি করো? নাতনির সাইড নাও না মেয়েকে বকা দাও, নিজের মেয়েকে বকা দাও? না না, আমি কারোর পক্ষে কিছু বলি না, তুমিও তবে একটু যখন বাড়াবাড়ি হয়ে যায় তখন হয়তো গিয়ে বলি যে চুপচাপ এত করিস না, বাচ্চা তো, ছেড়ে ছেড়ে দে, বুঝিয়ে বল, ওরও তো রেগে গেল পড়াতে পড়াতে একটু, সেইটাই। এছাড়া আমি কারোর পক্ষ টক্ষ বলে কিছু নয়, কেননা পড়ার সময় যায় এর মা বেশি বকা খায়, তার জন্য মাই বকা খেয়ে যায়, তাতে আমাকেই বকে, কিন্তু আমি কারোর পক্ষ নিয়ে না, কেননা পড়াশোনাটাও তো দরকার। সবাই পালিয়ে যায় কিন্তু মা পালাতে চায় না, মানে যখন হয় একেবারে সাংঘাতিক। কি বলবে দিদাকে না নিয়ে? খুব কম, সেটা খুব একটা হয় না, খুব এখন তো হয়ই না। এখন তো ছুটি চলছে, দিদাকে নিয়ে কি বলবে? দিদা আমাকে বকে মাঝে মধ্যে, কিন্তু আবার ভালোর জন্যই বকে। মানে এত ফোন দেখছি, মাঝে মধ্যে দিদা ভাবে আমি ফোন দেখছি, কিন্তু না, আমি ধরো গল্পের বই পড়ছি বা কিছু একটা, আমি বলি যে পড়ছি, কিন্তু তাও একবার দেখে নেয়, মানে লাইক ডিটেকটিভ মা বাইরে কাজ করছে কিন্তু খোঁজ নিয়ে নিচ্ছে, কিন্তু মাম্মাম বোঝে না, মানে আমার মা বোঝে না যে ও যদি ও তো আরো বেশি বুদ্ধি রাখে, মায়ের পায়ের চটির শব্দ মানে ফোনটা ওখানে, বইটা এরকম, এসব আমি ধরে ফেলি। তাই আর কি, ও এখন ফোনটাই যা, কিছু করার নেই, ফোনটাই সব হয়ে গেছে। অত বেশি না, আমরা বাড়িয়েই বলছি, এতটা নয় আর কি। আচ্ছা আন্টিকে জিজ্ঞেস করি, জামাইকে নিয়ে কি বলবে বলো? জামাইকে নিয়ে আর আমার কি বলার? খুব হাসি খুশি, না ওরা ভালো থাকলেই আমার ভালো, আমার ওর সম্বন্ধে আর কি বলবো। না শুনছি জামাই আমার খুবই ভালো, হ্যাঁ সে করতে পারে, আজকালকার দিনে ওইসব কিছু ব্যাপার না, করেছে, ওরা সুখে থাকলেই আমার সুখ, এইটাই হচ্ছে কথা। মারা যা হয়, ছেলে মেয়ে, জামাই মেয়ে, নাতি নাতনি সবাই আনন্দে থাকে, আমাদের সাপোর্ট সিস্টেম। মা না বাড়িতে থাকলে, মানে আমরা বাইরে যে যাই সেটা মার, আমি তো বাইরেই থাকি, ওকেও কাজের জন্য যেতে হয়, আর স্টিল মা ও যখন থাকে না, মা একটা টাইমে, আমি মেয়েকে নিয়ে অত ছোট, মা বেসিক্যালি ওই জন্যই আসা, কারণ মা না থাকলে বাচ্চাকে কিরকম ভাবে ধরতে হবে, ট্রেন করা, সেগুলো সবটাই তো মাই করেছে। আচ্ছা তমিলাদির ছোটবেলা কেমন ছিল তোমায় যদি জিজ্ঞেস করি? ও খুব ঠান্ডাই ছিল, শান্ত মানে ছিল। নাতনিও যেমন, মানে হ্যাঁ, তারপরে একটু আয়নার কাছে দাঁড়িয়ে থেকে একটু সাজগোজ করতো, একটু মুখভঙ্গি, একটু নাচের ভঙ্গি, এই যেটা এখন নাতনি করে, এখন আয়না পেলেই একটু নাচ, একটু হাত মুখ টুক গুলো নাই করে, তাতেই বুঝি যে মার মেয়ে ছোটবেলায় সব ওই একই, মেয়েরা তো সব এরমই করতে ভালোবাসে, সেটাই করে। আচ্ছা ঢুকে পড়েছি একেবারে প্রমিলাদির বেডরুমে, একদম বসে পড়েছি, কিন্তু এত দিনকার সম্পর্ক, প্রায় 30 বছর হয়ে গেল, তো একটা চট করে খেলা হয়ে যাক, দেখি দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক কিরকম, ঠিক আছে? দাদা প্রথম থেকেই ভয় পাচ্ছে, আমিও ভয় পাচ্ছি, প্রকাশ কম, মানে প্রকাশ বেশি হচ্ছে। আচ্ছা দাদাকে দিয়ে শুরু করছি, হচ্ছে প্রেমিকা প্রমিলাদি এতদিন, এবং বিয়ের পর তো একটা মানে পরিবর্তন হয় একজনে, যদি বলি পরিবর্তনটা কি হয়েছে প্রমিলাদি এতদিনে সংসার করে? পরিবর্তন চোখে পড়ে মেয়ে হওয়ার পরে, মানে প্রেমিকা, তারপরে বউ, তারপরে মা, এখন ওর কাছে ওই জিনিসটাই মেন প্রাধান্য, সেটা একটা জীবনের সাথে প্রায়োরিটি যেমন হয়, মানে সেটাই আমি মেন পরিবর্তন দেখেছি অ্যাজ আ হোল। আচ্ছা এমন কোনো জিনিস মানে যেটা চেঞ্জ করতে চাও, যে মানে এই মানে যে বলে না দোষ, বা এটা চেঞ্জ করে দাও, যদি বলি যে কোনো একটা? রাগ, যেটা চেঞ্জ করতে চাও, সেটা হলে ভালো হয়। হ্যাঁ, হাতের কোন রান্না যেটা তোমার খুব পছন্দের? খুব পছন্দের, ওর হাতের সব রান্নাই ভালো লাগে, তবে হ্যাঁ ওর হাতের মেয়েরও যেটা পছন্দের, মাটনটা।
আচ্ছা, প্রমিলাদের থেকে পাওয়া এমন কোনো উপহার যেটা মনের খুব কাছে? এই রে, এত বছরে অনেক উপহার পেয়েছি, সব উপহারই মনের খুব কাছের, যা যা পেয়েছি এত বছর। কিছুই তো দিই নিজের না, এই ব্যাপারটাকে আমি মানে কোনো একটা জিনিসের মধ্যে আবদ্ধ করতে চাইছি না। না, আমি দরকারি জিনিস দিই সবসময়। না, সেটা কথায় পারবে না। হ্যাঁ, বিশেষ করে বিয়ের পরে হ্যাঁ, যেটা কাজে লাগবে। কিপটে না হাত খোলা? কে? প্রমিলাদি। আমার থেকে কিপটে। তোমার থেকে কিপটে নিজের ব্যাপারে বলো। হ্যাঁ, এমনিতে হাত খোলা, অন্যের ব্যাপারে। অন্যের ব্যাপারে মানে সঞ্চয় করাটা দরকার। না না, সে তো- সঞ্চয় নই, কিপটে না কিপটেও নই। তাহলে মানে দিলদরিয়া যাকে বলে হাত খোলা দিল প্রচুর। দরিয়ার ব্যাপার না, মানে অতটা খেয়াল করে না যে খরচাটা হয়ে যায় আর কি। তখন আবার যখন নিজের জন্য কিছু করবে না, অথচ বাড়ির জন্য বা অন্য কারণে অনেক খরচা করে ফেলে। আমি নিজের জন্য কিছু কিনতে পারি না। আমি কোথাও গিয়ে কিনতে গেলেই মনে হয় এটা মাকে দিই, এটা মেয়ের জন্য কিনি, এটা ও সূর্যকে দিই, আমার জন্য আর কিছু কেনা হয় না লাস্টলি। বাজি ঈদের দিই, সেটা দেয় না তো, হ্যাঁ, খুব কম। বাজে কথা না, সেটা দিই, সেটা মানে কি নিজের জন্য অনেক কিছু কিনে ফেলছি তো, তখন মনে হয় এই রে আমি বকা খাবো। ও নিজের জন্য সব সময় একটা করে রোজ পার্সেল। আমার মা বললো আবার আবার কিনেছে নিজের জন্য, দেখেছিস একটা করে বার করলে বলবে এইটা কিনেছে ওটা কিনেছে, সেটাও ব্যবহারও করে না কিন্তু কিনে ফেলে। আর প্রমিলাদির অপ্রিয় খাবার কি আর ফেভারিট ড্রিম ডেস্টিনেশন? ফেভারিট ড্রিম ডেস্টিনেশন আছে, সেটা জানি না কবে নিয়ে যেতে পারবো, চেষ্টা করেও যাওয়া হয়নি। সেটা হলো প্যারিস। আর সব থেকে অপছন্দের খাবার, সব থেকে আমার তো কিছুই নেই। অপছন্দের সবই তো খায়, অবশ্য ভালোবাসার কিছু জিনিস আছে। তাও যেটা খায় না, সবজিও হতে পারে, মানে যেটা খুব একটা পছন্দের না সেটা হলো খিচুড়ি। খিচুড়িটা খুব একটা পছন্দ করে না, ও কোনো কালেই করতো না, কিন্তু এখন মানে আগে তো খেতই না, এখন আস্তে আস্তে সেটা খায়, তবে পছন্দ করে না। নিজের হাতে করাটাই খাই, অন্য কারোর হাতে করা আমার পছন্দ হয় না। এবার তোমাকেও সেম প্রশ্ন যে বা এই তো সব ক্লু পেয়ে গেল, আগে থেকেই ভেবে নিল। তোমাকে তো অনেক সময় দেওয়া হয়েছে, বাজে কথা বলছি না। মানে এই খুনসুটিটা চলতেই থাকে। আচ্ছা, প্রেমিক এত বছর ধরে, তারপরে স্বামী, কি পরিবর্তন হয়েছে? আগে বয়ফ্রেন্ড ছিল, এখন হাজবেন্ড হয়ে গেছে। যেই পরিবর্তনটা হয় ওইটাই হয়েছে। মিষ্টি উত্তর। আচ্ছা, অপ্রিয় খাবার কি? ওর অপ্রিয় খাবার, ও অপ্রিয় খাবার হচ্ছে হ্যাঁ আমার খুব ফেভারিট গুলোর অপ্রিয়, যেমন আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল খুব ভালো লাগে, মুড়ি ঘন্ট ভালো লাগে, ও সেগুলো খায় না, এইটাই আমার রাগ, ওর জন্য আমি করতে পারি না, ও খায় না বলে। সেটা আমি খাই না, ও খায় না, তো বাকিটা তুমি পুরোটাই খেয়ে নিও। হ্যাঁ ওটা হয় একটা বাড়ির যদি একজন না খায়, হ্যাঁ ওইটুকু করা যায়, মাছের মাথা দিয়ে মুগ ডাল বা ইয়ে হয়, আমাদের মুড়ি ঘন্ট হয়। আমি আর আমার মেয়ে মা তিনজনেই আছি সেম দলের, আমরা হচ্ছে আমি হচ্ছে সর্বভুক। আমি পান্তাও ভালোবাসি, ঘি ভাতও ভালোবাসি, আবার বিরিয়ানিও ভালোবাসি, কোনো কিছুই বাদ দিই না। আচ্ছা, কিপটে না হাত খোলা? ও হাত খোলা অ্যাবাউট হিমসেলফ, আর কিপটে অ্যাবাউট গিফটিং টু আস, মানে আমি। আচ্ছা, আর এই তো উত্তর হয়ে গেল। এবার কিন্তু এই অভিমান রাখলে চলবে না দাদা। অভিমান নেই, কোনো অভিমান নেই, না অভিমান টভিমান এইসব কিছু হয় না। সে দেয় না, আমি নিজেটা কিনে নেবো, কি আছে তাতে, কিন্তু কিনি না আমি, এটাই হলো আমার। কিছু করতে গেলেই মনে হয় যে সবার জন্য, হ্যাঁ সবার জন্য, তারপর হয়তো সেই যে ফান্ডটা নিয়ে গেলাম সেটা মানে বাইফোকেটেড হয়ে গেল সব বিষয়ে, তখন ফাইনালি আমার আর যেটা দরকার ছিল হয়তো আমি কিনবো ভেবে গিয়েছিলাম, সেটা কিনলাম না। দাদার থেকে পাওয়া কোনো একটা উপহার যেটা মনের খুব কাছে? সেম আনসার, ওর মতনই আমার মানে এটা কিন্তু একটাই বলবো না, আমার খুব ভাল লাগে রজনীগন্ধা স্টিক। ও মাঝে মধ্যে যখন রজনীগন্ধার ফুল নিয়ে আসে, ওটা আমার খুব ভাল লাগে। এটা আমার খুব সিম্পল, কিন্তু এটা খুব দরকারি।
অনেক দামি দামি জিনিস দেয়, ঘড়ি থেকে শুরু করে এই থেকে ব্যাগ থেকে ওই থেকে সেই থেকে অনেক কিছুই দেয়, দেয় না যে তা না, বাইরে গেল কিছু নিয়ে আসলো, পারফিউমে আমি নিজেই দোকান খুলে ফেলতে পারবো, ওকে আমি বারণ করি এত এনো না, সে যাই হোক, কিন্তু একটা না, কিন্তু একটা আমার পছন্দের জিনিসগুলো ওই পারফিউমগুলো বাদ দিয়ে আনে, এটাই আমার রাগ, এটা আমার রাগ। হ্যাঁ, ওইটাও আনবে না, ওর যেটা মনে হবে ও সেটাই আনবে, আলটিমেটলি ওগুলো জমে যায়, এই আর কি। হ্যাঁ, সিম্পল জিনিসগুলোই ভাল লাগে, কিন্তু আমার যেটা ভাল লাগে কোনো গিফট হঠাৎ করে পাওয়া, যে কোনো গিফটই খুব মনের কাছের মনে হয়। একদমই তাই। ড্রিম ডেস্টিনেশন দাদা তোর আবার আছে নাকি কিছু? ওরা নেই তো, সব অলরেডি হি ড্রিমড অ্যান্ড হি ওয়েন্ট মোস্ট অফ দ্য টাইম। হ্যাঁ, তবে অনেক থাকতে পারে, আমি জানি না, জিজ্ঞাসা করিনি। বলে দাও, মানে ইজ দেয়ার এনি? না সেইভাবে আলাদা করে যে এখানে যেতেই হবে, হ্যাঁ না, আমার কিছু ডেস্টিনেশন আছে যে ড্রিম ডেস্টিনেশন বলা যায় না ঠিক, আমার কিছু না 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 কিছু কিছু ডেস্টিনেশন আছে যেখানে আমি গেছি, কিন্তু আমার ইচ্ছে যে ফ্যামিলিকে নিয়ে যাবো। এইবার মিস হলো, বলতে পারো যে ড্রিম ডেস্টিনেশন। এবার মিস হলো ইজিপ্ট, না? হ্যাঁ, ইজিপ্টটা মিস, সেই লিস্টটা বেশ না, এই যে ঘটনা শুরু হলো না, যুদ্ধ ফুদ্ধ, আমাদের সবকিছু রেডি ছিল, সবকিছু রেডি ছিল, জানো তো। অনেক জায়গায় আছে, আমি ঘুরেছি, কিন্তু আমার মনে হয় এই ইজিপ্ট ভীষণ, মানে ভীষণ ভীষণ ভালো জায়গা, মেয়েরও ভালো লাগবে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমাদের সমস্ত কিছু প্ল্যানিং করা ছিল, ক্যান্সেল হয়ে গেল, তখন খুব খারাপ। আমি কাজও নতুন নিইনি, যে আমি একটা প্রজেক্ট শেষ হয়েছে, আমি পরের প্রজেক্ট শুরু হবে, তার মানে কাজ নিইনি, দরকার মানে ইচ্ছা করে নিইনি যে ঘুরে টুরে আসবো, কিন্তু হলো না, এবার হয়ে যাবে। হ্যাঁ, সে ঠিক আছে, আমি ভীষণভাবে অ্যাডজাস্টেবল সব বিষয়, ওই বলে না অল ইজ ওয়েল, ওই রকমই এভরিথিং এখন স্বপ্ন পূরণ করে, না না বলছি ফেজেস অফ লাইফ, ইটস অল ফেজ অফ লাইফ, একটা সময় আছে হয়নি, পরে হবে, আর দাদাকেই কেন সব ফুলফিল করতে হবে? না, আমার ড্রিম ডেস্টিনেশন হবে ওয়াইফ আমায় নিয়ে যাচ্ছে, সব বুকিং করে, টিকিট কেটে সবকিছু ব্যবস্থা করে, এই ইন্টারভিউর মাঝে মনে সুপ্ত ইচ্ছা না, আমি অনেক ফান্ডিং করি, কিন্তু টিকিট কাটতে পারবো না, ওটা লেবারিয়াস জব, বলে দেবে, তারপরে আমায় প্ল্যান করতে হবে, আমি সব ফাইনাল প্ল্যান করে সব বুকিং নিয়ে করে যাবে, যেদিন এটা মনের সুপ্ত ইচ্ছা হচ্ছে দাদা, সে যেখানে নিয়ে যাক, সেটা সম্ভব হয় না, কারণ ওটা যদি খারাপ হয়, একটা কাউকে তো দোষারোপ করতে হবে, সেই জন্যই মানে যেখানেই নিয়ে যাক, সেটাই আমার ড্রিম ডেস্টিনেশন হবে আর কি। ছোটটা দিয়ে শুরু করো, সামনে যেটা যাবে সেটা দিয়ে শুরু করো। সেটা তো ফাইনাল করলাম, বুকিং কোথায় করলাম, এটা সিম্পল থিং, আমার ঘরে আমি জোগাড় করে দিই, যাতে ওই স্কোপটা রেখে আই গেট অল দ্য ইনফরমেশনস, না আই গেট অল দ্য ইনফরমেশনস, কে কোথায় বেড়াতে গেছে, ওখানে গিয়ে কি হয়েছে, এইটা ছবি পাঠা, ওটা ছবি পাঠা, কিন্তু ও না থাকলেও আমরা ঘুরতে যাই, এরকম নয় যে এইবারটা বলো, সেইবার সিঙ্গাপুর না, এই ব্যাংকক, এইবার লাস্ট টাইম। মজার না, দুঃখেরই জিনিস, কিন্তু মানে বলতে গেলে মজা লাগে, সেটা হলো আমাদের সব বুকিং করা আছে থাইল্যান্ডে যাওয়ার, আমরা আগে ঘুরে এসেছি, মেয়েকে নিয়ে যাওয়ার, ওর গরমের ছুটিতে হুট করে আমার তখন ফেরার মানে মোটামুটি প্ল্যান ফিক্স, তো তাড়াহুড়োর মধ্যে আর কোথায় যাওয়া যাবে, বাইরে যদি যেতে হয় চলো, ফ্লাইট টিকিট কাটা আছে যেই দিনে, তার 3 দিন আগে আমার ফেরার কথা, জাস্ট সিঙ্গাপুর থেকে আসার কথা, আগের দিন ক্যান্সেল হলো আমার আশাটা, তো আমি বললাম ও তো ব্যাস হয়ে গেল, তাহলে কি করে যাওয়া, আর কি হবে, তোমরা চলে যাও। না না, আমি সেরকম কিছু বলিনি, আমিও ভেবেই রেখেছিলাম যে ও যদি আসবে আমি যাব না, প্রথমবার একা এরকম ভাবে মেয়েকে নিয়ে বাইরে গেলাম, বিদেশে বাবা, না এমনি গেছি, আমি আর মেয়ে গিয়েছি এই প্রথম, মা আমি হয়েছে নাকি না, আর যাওয়াই হলো না, না ও যেতে পারিনি, ও ঠিক মানে আচ্ছা ও একদম কনফার্ম নন রিফান্ডেবল টিকিট কাটলো, এবার বলছে তার ঠিক আগের দিন বলছে আমি যাব না, আমাদের অনেক এত রাগ ধরে গেছে, মানে পরের দিন যে আমাকে না আমাদের প্রফেশন, তার কত দিকে ঠিক থাকতে পারে, শরীর খারাপ তো মানুষের হতে পারে, আমাকে মানে জোর জবরদস্তি নন রিফান্ডেবল, তুমি বলো তুমি কি বলছো, আর কিছু বলার নেই, তো এবার সেই করলো, আমরা দুজনে তো গেলাম, এবার নন রিফান্ডেবল, এবার সিটটা কি করলো, ওরা রিফান্ড করবে না, এবার ওরা এয়ারলাইন্স চেষ্টা করে ওটা বিক্রি করে দেওয়ার,
পাশে কে বসেছি আমি তো বিক্রি হতে দেবো না। আমি বলেছি এখানে, বলে এই তো আমি বলেছি খালি সিট, আমার হাজবেন্ড বসে আছে, আমি আই উইল নট লেট আদার সিট। ওখানে মেয়েকে শুইয়ে দিয়ে নিয়ে গেছি, তবু আমি কাউকে বসতে দিইনি। কেন কেন দেবো? অবশ্যই। কিন্তু ওরা বদমাশি করলো, আসার সময় ওরা ওই টিকিটটা সেই বিক্রি করলো। ইফ ইট ইজ নন রিফান্ডেবল, হাউ দে ক্যান সেল দ্যাট টিকিট? না, সম্ভব না। আমি ওই কারণে শুধু ওই ভাষায় আমার ঝগড়া করতে পারবো না বলে, ওই সময় একটু করোনারও স্ট্রিনজেন্সি ছিল, ওই জন্য আমি আর কিছু বিশেষ লাস্টের দিকে বলিনি। বাট আমাদের ট্রিপ দারুণ ছিল, শুধুমাত্র কিন্তু শোনাচ্ছে। হ্যাঁ, না ও জানে ট্রিপ ভালো ছিল, ট্রিপ ভালো ছিল। যাক, শেষ করবো ভালোই, মানে গল্প শুরু হলে কি আর থামতে চায় বলো? যাক, ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো আগে বলো? আমার দারুণ লেগেছে। এমন অনেক প্রশ্ন মনে হয় দর্শকরা জানতে পারবে তোমার প্রশ্ন থেকে, যেগুলো মানে যে উত্তরগুলো অনেকেই করেনি, অনেকের অজানা রয়েছে। নিশ্চয়ই ইন্টারেস্টিং লাগবে, অনেকটা হেল্পফুলও হবে। একদমই তাই। যাক, তোমরা এইভাবে ঘুরতে ভালোবাসো, ঘোরো, এবং যেটা যেটা চেঞ্জ করতে হবে সেটা তোমাদের দুজনকেই বলছি, করো, রাগটা একটু কমিও, আর ভালো জিনিস কিনে দিও। আগে নিজের আগে প্রমিলাদিকে দিও। না, টু মাই সারপ্রাইজ আমি অনেক রাগ কমিয়ে ফেলেছি এখন, অনেক রাগ। মানে 2024 মেয়ের বড় জন্য না, আমি সব দিক দিয়ে ভীষণ, আমি ভাবলাম যে আমি একটু চুপ করে থাকি, একটু কনসেন্ট্রেট করি, তাতে বোধহয় আরো বেশি কাজগুলো অনেক বেশি মাথায় রেখে করতে পারবো। হট করে চুপ করে গেলে আবার ভয় পেয়ে যাবে সবাই, কারণ অভ্যেস তো। আর আরেকটা জিনিস, আমি অনেক সময় অন্যের হয়ে লড়াই করি, এবার ঠিক করেছি এবার সেটা বন্ধ করব। অন্যের হয়ে লড়াই করতে গেলে না, নিজে সবার আগে খারাপ হতে হয়, একটু কমাবো এবার মনে হয়। যাক, এরকম ভাবে খুব ভালো থাকো, সুখী দম্পতি, এরকম হাসি মিষ্টি দুষ্টু মিষ্টি খুনসুটিতে চলো। আর গিফটটা মনে করে এবার নেক্সট টাইম, পরের বার জিজ্ঞেস করে নেবো। শেষে দর্শকদের কি বলবে বলো? খুব ভালো লাগলো, মানে গল্পটা তো ওর মাধ্যমে আপনাদের সাথেই হলো, তাই এরকম গল্প নিশ্চয়ই ওর কাছ থেকে আরও শুনবেন, আর দেখবেন আমাদেরকে। আপনাদের ভালোবাসা আশীর্বাদ না থাকলে কিন্তু এগোতে পারবো না, সর্বরকম দিক দিয়েই কিন্তু চাই। যেমন অভিনয়ের দিক দিয়ে, তেমনি আমাদের জীবনের সমস্ত সমস্যাগুলো আপনাদের শুভকামনায় আরও ভালো হয়ে উঠবে, সমস্যাগুলো দূরে যাবে, এই আশাই রাখি। আমাদের মতন মানুষদের অনেক গল্প নিয়ে আসে টলিফ্যাক্টস, তাই অবশ্যই আপনারা কিন্তু চোখ রাখবেন, খুব ভালো লাগবে। আমাদের খুব ভালো লাগলো ওর সঙ্গে গল্প করে। থ্যাংক ইউ, এটা আমার বড় পাওনা। থ্যাংক ইউ।